হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্ষায় আপনাদের জন্য রইল ছোট্ট দুরাত্রি 3 দিনের একটি ট্যুর প্ল্যান। আজ আপনাদের নিয়ে এসেছি দার্জিলিংয়ের একটি পাহাড়ে ঘেরা সুন্দর গ্রাম, নাম লেপচা জগৎ, যা অফবিট লাভারদের কাছে এখন খুবই জনপ্রিয়। ওক পাইনে মোড়া রাস্তার দুধার, মেঘ যেন এখানে গাভীর মতো চড়ে আর মাঝে মাঝেই ঢেকে দেয় তুষারাবৃতই কাঞ্চনজঙ্ঘাকে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে গরিব রথ এক্সপ্রেস দিয়ে। আমরা এসে দাঁড়িয়ে রয়েছি তোদের জন্য। যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল 14 আগস্ট, বৃহস্পতিবার। আমাদের ট্রেন যাত্রা শুরু হয় গরিব রথ এক্সপ্রেস, যা কলকাতা স্টেশন থেকে রাত 9:45-এ ছাড়ে আর এনজিপিতে গিয়ে পৌঁছায় সকাল 7:30। তো চলুন, আমরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা এসকেলেটর করে নেমে ট্রেনের সামনে যাব। গরিব রথ এক্সপ্রেসটি অলরেডি স্টেশনে দাঁড়িয়েছিল। এখন ঘড়িতে বাজে রাত 9:30। আমরা লাগেজ নিয়ে এগোচ্ছি আমাদের কোচের উদ্দেশ্যে। আমরা এবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে লাগেজগুলোকে সব ঢুকিয়ে দিয়ে এবার আমরা ডিনার করব। রাত পোহালেই পৌঁছে যাব এনজিপিতে। তো চলুন, আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। ঘড়িতে এখন বাজে সকাল 7:56। আমরা এসে পড়েছি এনজিপি স্টেশন। ট্রেনটি 20 মিনিট মতো লেট ছিল। বৃষ্টির জন্য মোটামুটি লেট হয়ে গিয়েছিল। সাধারণত এই ট্রেনটি লেট করে না। এবার আমরা লাগেজ সঙ্গে সব কালেক্ট করে বেরিয়ে পড়ব স্টেশনের বাইরে। ওখানে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, এনজিপি স্টেশন থেকে বেরোলেই আপনারা দেখতে পারবেন অজস্র ট্যাক্সি স্ট্যান্ড এবং গাড়ি ভাড়া স্ট্যান্ড, যেখান থেকে আপনারা গাড়ি বুক করে চলে যেতে পারেন দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, যে কোনো জায়গায়। সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রে আপনারা যদি দুজন ট্রাভেল করেন তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে। যদি আপনারা গ্রুপ ট্যুর করেন তাহলে কিন্তু ভাড়াটা একটু কম পড়ে। আমরা যেহেতু অলরেডি কলকাতা থেকেই হোটেল বুকিং থেকে শুরু করে গাড়ি ভাড়া সবই করে এসেছিলাম, তাই জন্য আমাদের আরও সেই ব্যবস্থাটা করতে হয়নি। আমাদের গাড়ি অলরেডি ওখানে ওয়েট করছিল। এই যে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। চলুন গাড়িতে উঠে পড়া যাক। গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়ি আমাদের রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হাতে খুব সময় কম ছিল, সেই জন্য আমরা রাস্তায় যেতে যেতেই প্রত্যেকটা সাইট সিন করে তারপরে আমরা দার্জিলিংয়ের হোটেলে গিয়ে উঠব, এটাই আমাদের প্ল্যান ছিল। কিন্তু যেহেতু আমরা ট্রেনে কোনো ফ্রেশ হয়ে যাইনি, সেই জন্য আমরা ওখানে নেমে একটি রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করেই বেরোতাম। তো চলুন এবার একটুখানি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাই, যেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হব। দেখছেন দুধারে সবুজে ঘেরা প্রকৃতি, আর এই যে দুধারেই দেখছেন এগুলো সবই চা বাগান। জলপাইগুড়ি থেকে অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি আমাদের সেই রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। চলুন, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বর্ষাকালে পাহাড়ে এলে এক অন্যরকম অনুভূতি হয়। মনে হয় মেঘ কি সত্যিই আকাশে থাকে, নাকি নেমে আসে আমাদের ছুতে। সবুজ ঢেকে যায় গাঢ় রঙে, আর মেঘ ভেসে যায় আর জড়িয়ে ধরে পাহাড়ের সে চূড়কে। এ সময় পাহাড়কে শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটাই হলো তিস্তা নদীর উপর করা একটি ব্রিজ। ওই যে নদীটা গেছে সেটাই হলো তিস্তা নদী।
আমাদের যাত্রাপথের 1.5 ঘন্টার মধ্যেই পাহাড়ের দেখা আমরা পেলাম। দুধারে সারি সারি বাড়ি আর মাঝখানে ছোট্ট রাস্তা দিয়ে ছুটে চলেছে পাহাড়। আজ আমাদের প্রথম গন্তব্য মিরিক ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো মিরিক শহরটি আমরা দেখতে পারবো। আমরা সবাই খুব এক্সাইটেড প্রথম গন্তব্যে যাওয়ার জন্য, তো চলুন যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে আমরা বৃষ্টি পাইনি ঠিকই, তবে দার্জিলিংয়ে সেই সময় অল্প অল্প বৃষ্টি অলরেডি হচ্ছিল, কিন্তু আমরা সেরকম বৃষ্টি পাইনি। আমরা রোদের দেখা একটু পেয়েছিলাম, ওটাই খুব ভালো লেগেছিল। দার্জিলিংয়ের আঁকা বাঁকা এই রাস্তা, চারধারে চা বাগান, এই এক অপরূপ দৃশ্য। আর বর্ষাকালে এলে তো তার একটা আলাদাই ফিলিংস হয়। আপনারা যখন আসবেন বর্ষাকালে, আপনারা সেই ফিলিংসটা উপভোগ করতে পারবেন। এই যে আমরা চলে এসেছি প্রথম গন্তব্যে, মিরিক ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো মিরিক শহরটা, দার্জিলিং শহরটাকে আপনারা দেখতে পারবেন। এখানে কিছু ফটো তুলে নেওয়ার পর আমরা এবার চলে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, সেটা হলো মিরিক লেক। চলুন, ওখানে আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মিরিক লেকের উদ্দেশ্যে। এই মিরিক শব্দটির অর্থ হলো অগ্নিদগ্ধ স্থান। এটি একটি নেপালি শব্দ। এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মনে এক অদ্ভুত স্থান করে নিয়েছে। এই মিরিকে একটি বিশাল বড় লেক আছে, আর তার মাঝখানে একটি বড় ব্রিজ বা সেতু রয়েছে। সেই সেতু থেকে পুরো মিরিক যে লেকটার সেই ভিউটা পাওয়া যায়। এবার আমরা যাচ্ছি লেকের দিকে। আর বলে রাখা ভালো, এই লেকে কিন্তু বোটিংও হয়, কিন্তু আমরা যেহেতু বর্ষাকালের ওই টাইমটায় গেছিলাম, সেজন্য বোটিংটা সেই সময় বন্ধ ছিল। আপনারা যদি অন্য কোনো সময় যান, তাহলে আপনারা অবশ্যই বোটিংটা করবেন। মিরিকের ভিউ পয়েন্টে গিয়ে কিছু ফটোশ্যুট ভিডিও করার পর আমরা চলে এলাম মিরিকের যে মেন অ্যাট্রাকশন মার্কেটটা সেইখানটায়। সেখানে এসে অনেকগুলো ছোট ছোট দোকান দেখতে পেলাম। ওখানে গিয়ে একটা দোকানে গিয়ে দাঁড়ালাম, সেখানে দেখলাম মোমো, ফুচকা, ম্যাগি এগুলো তো পাওয়াই যাচ্ছে। সবাই আমরা ফুচকা খেয়েছিলাম ওখান থেকে। মিনিট 15 এখানে থাকার পর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা বন্ধ করতে হবে, ওই বক্সের মধ্যে। আমাদের আজকের তৃতীয় ডেস্টিনেশন হলো গোপালধারা টি এস্টেট। দেখুন চারদিকে কত কুয়াশা, কুয়াশা ঘেরা পাহাড় দেখতে এক অদ্ভুত অনুভূতি হয়। পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা, আর তার চারপাশে শুধু সবুজের সমারোহ। সেখানে গেলেই এই অবুঝ মন কখন যেন হারিয়ে যায়, আর এ এক আলাদাই অনুভূতি, যেটা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। গোপালধারা টি গার্ডেনের সামনে অনেকগুলি রেস্টুরেন্টও ছিল, বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু সেদিন যেহেতু অলরেডি 15 আগস্ট ছিল, সেই কারণে অনেকগুলি রেস্টুরেন্ট বন্ধ ছিল। এই যে দেখতে পাচ্ছেন ঢাল বেয়ে যে পাহাড়ি যে টি এস্টেটটা, এটাই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এর পাশ থেকে আমরা যখন গেলাম তখন সব কটা রেস্টুরেন্টই মোটামুটি বন্ধ ছিল। ছোটোখাটোই ওখানে রেস্টুরেন্ট থাকে, কিন্তু লাঞ্চের সময়ও অলরেডি হয়ে গেছে, দুপুর 3টে ক্রস করে গেছে। তো আমাদের তো কিছু একটা লাঞ্চ করতেই হবে, সেজন্য আমরাও চলে গেলাম সীমানা ভিউ পয়েন্টের সামনে। ওখানে গিয়েই আমরা লাঞ্চটা করব। লাঞ্চ বলতে কি, স্ন্যাক্স টাইপের কিছুই খাবো, কারণ কি লাঞ্চ করার মতো যে রেস্টুরেন্ট সেগুলো তো সবই বন্ধ হয়ে গেছিলো, আপনাদের তো বললামই।
এই যে আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে পুরো মিরিক শহরের ভিউটা আরও ভালোভাবে পাওয়া যায়। এখানে মেঘ যেন গায়ের উপর দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু এখানে এতটাই কুয়াশার মেঘ ছিল যে আমরা সেই ভিউটা ঠিক করে দেখতেই পাইনি। তো চলুন এবার আমাদের একটু লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চে আমরা ব্রেড অমলেট কেউ নিয়েছিল, কেউ নিয়েছিল ম্যাগি। তারপর খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেলাম, আবার গাড়িতে উঠে পড়লাম। উঠে পড়ে এবার আমরা রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ আর অফবিট নেই কিন্তু। বাঙালির হুজুকে বাঙালির বাকেট লিস্টের মধ্যে সবসময় থাকে এই মায়াবী অফবিট। বন্ধুদের সাথে হোক বা প্রিয় মানুষের সাথে, পাইনে ঘেরা এই ঘন বন সব সময় তৈরি থাকে আপনাকে স্বাগত জানাতে। দার্জিলিং থেকে এই লেপচা জগতের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। পাইনের ঘেরা এই পাহাড়ি জনপদ মাঝে মাঝে ঢাকা পড়ে যায় এক রাশ কুয়াশায়। ঠিক সেই মুহূর্তে এই জঙ্গলকে দেখে মনে হয় এ এক মায়াবী কোনো স্থান, যা আপনারা না গেলে উপভোগ করতেই পারবেন না। দার্জিলিংয়ের পাশাপাশি এই লেপচা জগতেও অনেকগুলি হোমস্টে আছে, যেখানে 3 বেলার খাওয়া দাওয়া একসাথে ইনক্লুড থাকে। কিন্তু আমরা যেহেতু দার্জিলিংয়ে হোটেল বুকিং করেছিলাম, তাই লেপচা জগৎ পুরোটা ঘুরে আমরা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনারা যদি মনে করেন এক রাত্রি এই লেপচা জগতে স্টে করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের লেপচা জগৎ দেখা কমপ্লিট। এবার আমরা চলে যাব হোটেলে। অলরেডি বিকেল হয়ে এসেছে, আমরা এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটির নাম কালিকা, যেটি দার্জিলিং ম্যাল থেকে মাত্র 2 মিনিট ডিস্টেন্সে অবস্থিত। আমরা লাগেজগুলোকে এবার গাড়ি থেকে নামিয়ে নিলাম, এবার ঢুকবো হোটেলে। তো চলুন এবার হোটেলের ভিতর যাওয়া যাক। আমরা এই হোটেলটি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আপনারা যদি চান তাহলে আপনারা এমনি বাই ফোনেও বুক করতে পারেন। এই যে হোটেলের ভিতরটা দেখাচ্ছি, এর মাঝখান থেকে একটা সিঁড়ি গেছে যেটা ওপরের দিকে গেছে। ওপরের রুমগুলো ওখানেই রয়েছে। এটা নিট অ্যান্ড ক্লিনই ছিল বাইরের যে রিসেপশনটা। এবার আপনাদের নিয়ে যাব আমাদের যে রুমগুলো ছিল। আমাদের রুমগুলো সবই ছিল একতলাতে। এই যে এটা একটা বিশাল বড় করিডোর, তার পাশে অনেকগুলো রুম রয়েছে। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটা 3 বেডেড আর একটা হচ্ছে 4 বেডেড। আগে 3 বেডেড রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, সিঙ্গেল একটা বেড রয়েছে, আর এখানে একটা ডাবল বেড রয়েছে, কিং সাইজের একটা আয়না রয়েছে, একটা কাবার্ড রয়েছে, আর বাথরুম তো রয়েছেই। এবার আমরা চলে এসেছি আমাদের রুমটাতে, মানে যে রুমটা ছিল 4 বেডেড। এখানে আমরা যদিও 3 জন শুয়েছিলাম, কিন্তু এটা 4 বেডেড রুম। এটা একটু সাইজটা একটু বড় ছিল রুমের, আর এর যে খাটটা ছিল সেটাও বড় ছিল। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে গিজারের পয়েন্ট করা আছে। এবার এই সামনেটায় দেখতে পারবেন একটা বড় সাইজের আয়না রয়েছে। এছাড়াও এর সাথে ড্রেসিং টেবিল রয়েছে, কাবার্ড রয়েছে, আর এই পাশে একটা ছোটো মতো জানলা করা রয়েছে। জানলা দিয়ে যদিও কোনো ভিউ নেই, তাও মানে একটা জানলা ছিল যেটা দিয়ে পাশের রুমে যাওয়ার একটা রাস্তা, ওইটা দেখা যাচ্ছিল। তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে অবশ্যই ভুলে যাবেন না। থ্যাংক ইউ।